Assalamu alaikum, my dear students, and hello everyone. So today I come back with another new video, and today's topic is also a very important topic and also considered to be one of the very confusing topics. But I'm gonna be breaking it into very small segments and making it as easy as possible. Okay, so watch the video till the end, and if you like it, do subscribe and share it with your friends, okay, so that they can also benefit. So my today's topic is control accounts. Okay, so my today's topic is control accounts, and we are going to be discussing control accounts in details. We are going to be talking about what or how the format is and how things gets recorded in the control accounts. So তোমাদের জন্য আমি এই টপিকটাকে এরকমভাবে প্রেজেন্ট করব সো দ্যাট তোমাদের ওই যে একটা পুরানো একটা চিন্তাধারা থাকে না, দ্যাট ইউল হ্যাভ টু মেমোরাইজ দ্য ফরম্যাট, ওই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা উই আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, অ্যান্ড আমাদের তোমরা যখন কনসিডারিং দ্যাট, তোমাদের মাথায় রাখতে হবে যে দের ইজ নাথিং টু মেমোরাইজ। ঠিক আছে, জাস্ট আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার। যদি কনসেপ্টসগুলো ক্লিয়ার থাকো তাহলে দেখবা যে তোমার ইউ উইল নো ফরম্যাটের কোন সাইডে কোনটা পড়বে। ঠিক আছে, এটার জন্য ফরম্যাট মুখস্থ করার কোনো দরকার নেই। আমি কখনোই আমার স্টুডেন্টদেরকে বলি না যে তোমরা ফরম্যাট মুখস্থ করো। ঠিক আছে, ফরম্যাট কেন মুখস্থ করতে হবে? ফরম্যাট বুঝলেই মনে থাকবে। ঠিক আছে, তুমি যদি মুখস্থ করো মনে রাখতে পারো, বাট টিল দি এক্সাম ডেট, এক্সাম শেষ ভুলে যাবা। বাট যদি ফরম্যাটটা একবার বুঝা যাও যে কেন কোনটা ডেবিট হচ্ছে, কেন কোনটা ক্রেডিট হচ্ছে, ঠিক আছে, তাহলে দেখবা জীবনে ভুলবা না। ঠিক আছে, আচ্ছা। সো এই কন্ট্রোল অ্যাকাউন্টসের আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় টোটাল অ্যাকাউন্টস। ঠিক আছে, সো এটাকে টোটাল অ্যাকাউন্টস বলা হয়। অ্যান্ড এটা বেসিক্যালি কি করে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা একটা প্রবলেম, আমরা জানি যে আমরা চ্যাপ্টার 3-তে আমরা করে আসছি, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করছিলাম। সো ট্রায়াল ব্যালেন্স তো ম্যাচ করে, এটা হচ্ছিল বাই ডিফল্ট, আমরা এক্সপেক্ট করি যে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে। অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স যদি ম্যাচ করে তখন আমরা অনেক খুশি হয়ে যাই যে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে গেছে, এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বাট তারপর আমরা শিখছিলাম যে 6টা এমন এরার ছিল, যে 6টা এরার থাকলে তোমার ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে, বাট এরার তাও থেকে যাবে। ঠিক আছে, এখন আমাদের ট্রায়াল ব্যালেন্স যখন ম্যাচ করে না, তখন তো আমাদের বের করতে হয় যে ওয়াই ইট ডিড নট ম্যাচ, কেন এটা ম্যাচ করলো না। ঠিক আছে, সো এটা ম্যাচ করার জন্য বেসিক্যালি আমাদেরকে এরার্স খুঁজতে হয়, যে কোন এরার্সগুলোর কারণে ম্যাচ করে না, সেই এরার্সগুলোকে আমাদের লোকেট করতে হয়। অ্যান্ড এই এরার্সগুলো লোকেট করা অনেক সময় অনেক টাইম কনজিউমিং হয়। সো এটাকে একটু পেস আপ করার জন্য এই কন্ট্রোল অ্যাকাউন্টসটাকে ডেভেলপ করা। ঠিক আছে, টু পেস আপ the process of locating errors for a trial balance. ঠিক আছে, সো এটা যখন সিচুয়েশন আমাদের, আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট মেইনলি প্রিপেয়ার করবো কীভাবে। সো কন্ট্রোল অ্যাকাউন্ট বেসিক্যালি হয় কী ধরনের, সেটা আমরা যদি বুঝতে চাই, সো সেটাও আমরা দেখবো যে আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টস কী টাইপসের হয়। বাট বিফোর গোয়িং এনি ফার্দার, আমি জাস্ট একটু তোমাদের বলে রাখতে চাই দ্যাট তোমাদের এই কন্ট্রোল অ্যাকাউন্টটা কাজ কীভাবে করে। কন্ট্রোল অ্যাকাউন্টে বেসিক্যালি যেটা হয় দ্যাট আমরা কন্ট্রোল অ্যাকাউন্টসে যে এন্ট্রিগুলো করি, হচ্ছিল ডিরেক্টলি ফ্রম দ্য বুকস অফ প্রাইম এন্ট্রিজ। ঠিক আছে, আমাদের সোর্স অফ ইনফরমেশন ফর কন্ট্রোল অ্যাকাউন্টস, এটা হচ্ছে স্পেসিফিক্যালি বুক অফ প্রাইম এন্ট্রি, BOPE লিখলাম আমি শর্ট ফর্মে, এটা মনে হচ্ছে বুক অফ প্রাইম এন্ট্রি।
ঠিক আছে? সো এই বুক অফ প্রাইম এন্ট্রি থেকে বেসিক্যালি আমরা কি করি, আমরা আমাদের এই কন্ট্রোল অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোর সোর্স করি, ঠিক আছে? সো আমাদের অ্যাকাউন্টিং প্রসেসটা কি, যখন একটা ট্রানজ্যাকশন হয় সেটাকে আমরা ফার্স্টে বুক অফ প্রাইম এন্ট্রিতে রেকর্ড করি, অ্যান্ড বুক অফ প্রাইম এন্ট্রি থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা লেজার অ্যাকাউন্ট করি, ঠিক আছে? এখন আমরা বুক অফ প্রাইম এন্ট্রি থেকে যখন লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করি, এই বুক অফ প্রাইম এন্ট্রির ইনফরমেশনগুলোকেই ইউজ করে আমরা কন্ট্রোল অ্যাকাউন্টটা প্রিপেয়ার করি, ঠিক আছে? এই কন্ট্রোল অ্যাকাউন্টটা আমরা বুক অফ প্রাইম এন্ট্রি ইনফরমেশন ইউজ করেই প্রিপেয়ার করি। সো আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে টু টাইপস, আমাদের টু টাইপস অফ কন্ট্রোল অ্যাকাউন্ট। একটা হচ্ছে হলো সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে হলো পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? আমাদের দুইটা টাইপ, একটা সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, একটা পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা বেসিক্যালি আমরা কি করি, আমরা এইখানে আমাদের সব যে ট্রেড রিসিভেবল আছে, সব ট্রেড রিসিভেবলের ইনফরমেশনগুলোকে আমরা রেকর্ড করি। এই ট্রেড রিসিভেবলদের সাথে আমাদের ওপেনিংয়ে কত ব্যালেন্স ছিল, আমাদেরকে ট্রেড রিসিভেবলরা কত টাকা পেমেন্ট করছে, আমরা ট্রেড রিসিভেবলদের কত টাকা ডিসকাউন্ট দিছি, ট্রেড রিসিভেবলরা আমাদেরকে কোনো গুডস রিটার্ন করছে কি না, ঠিক আছে, ওরা যে পেমেন্ট করছে সেটা ডিসঅনার হয়েছে কি না। সো এই ইনফরমেশনগুলো সব আমাদের সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে রেকর্ড হয়, অ্যান্ড তাই এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছিল টোটাল ট্রেড রিসিভেবলস অ্যাকাউন্ট, ঠিক আছে? আর আমাদের এই পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ভিতরে আমরা কি রেকর্ড করি, আমাদের যত ট্রেড পেয়েবলসের সাথে যা যা ঘটনা ঘটছে সেগুলোকে আমরা পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে রেকর্ড করি। যেমন কিনা মনে করো আমাদের ক্রেডিট সাপ্লায়ার আমাদেরকে পেমেন্ট করলো কিনা, আমাদের ক্রেডিট সাপ্লায়ারের সাথে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল, মানে যতগুলো ক্রেডিট সাপ্লায়ার আছে, নট একটা কিন্তু, ঠিক আছে? যেহেতু এখানে সবগুলো ক্রেডিট সাপ্লায়ার্সকে একসাথে একটা অ্যাকাউন্টে মেনটেন করা হচ্ছে, ঠিক আছে? সো আমাদের যতগুলো ক্রেডিট সাপ্লায়ার্স আছে এই সবার মানে যত অ্যাকাউন্টস আছে সবগুলোকে আমরা এখানে টোটাল করে নিয়ে আসি। আমাদের বছর শুরুতে কত ট্রেড পেবলস ছিল, বছর শেষে কত ট্রেড পেবলস ছিল, এই ট্রেড পেবলসদেরকে আমরা কত টাকা পেমেন্ট করলাম, এই ট্রেড পেবলসরা আমাদেরকে কোনো ডিসকাউন্ট দিল কি না, ঠিক আছে? সো এই সব আইটেমগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট রেকর্ড করা হয়। সো এর জন্য এটাকে বলা হয় টোটাল ট্রেড পেয়েবলস অ্যাকাউন্ট। তো এই যে ট্রেড পেয়েবলদের সাথে বা ট্রেড রিসিভেবলদের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো তো আমরা ওদের ইন্ডিভিজুয়াল লেজার অ্যাকাউন্টে তো মেনটেন করতেইছি, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম আমরা বুক অফ প্রাইম এন্ট্রি থেকে এই ইনফরমেশনগুলোকে নিয়ে আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টগুলো প্রিপেয়ার করতেছি, ঠিক আছে? সো আইডিয়ালি কি হবে, আমাদের সেলস লেজারের আন্ডারে যতগুলা ক্রেডিট কাস্টমার অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টগুলো যদি টোটালগুলো করি আর আমাদের সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের টোটালটা যদি দেখি, দুইটা ব্যালেন্স মিলে যাওয়ার কথা। যদি মিলে যায় তাইলে তোমার কোনো অ্যারিথমেটিক্যাল এরার ছিল না। আই রিপিট, কোনো অ্যারিথমেটিক্যাল এরার ছিল না। এর মানে কিন্তু এটা না যে কোনো এরার ছিল না, কারণ এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বা পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টও কিন্তু এরার অফ অমিশন, এরার অফ তোমার কি বলে কমিশন, এই জিনিসগুলা এরা ট্র্যাক করতে পারে না, ঠিক আছে? সো এই কারণে আমাদের তোমার ট্রায়াল ব্যালেন্সের এই এরারগুলো এগুলো আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারে না। জাস্ট দেখতে পারে কি অ্যারিথমেটিক্যালি অ্যাকিউরেট কি না। যদি অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেট হয় তাহলে আমাদের সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ পারফেক্টলি ডান, আমাদের কোনো এরার ছিল না বা কোনো অ্যারিথমেটিক্যাল এরার ছিল না। একইভাবে আমাদের পারচেজ লেজারের আন্ডারে যে আমরা ক্রেডিট সাপ্লায়ারদের অ্যাকাউন্টগুলো মেনটেন করি, এই ক্রেডিট সাপ্লায়ারগুলো যে ব্যালেন্সগুলো, এই ব্যালেন্সগুলো টোটাল করলে আমরা আমাদের পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সের সাথে সেম হবে। যদি সেম হয় তাইলে আমাদের পারচেজেস লেজার অ্যান্ড পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ অ্যারিথমেটিক্যাল এরার্স, ঠিক আছে? সো এইটা হচ্ছিল আমাদের
পারপাসটা বুঝলাম, আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টের পারপাসটা কি। তারপর আসি আমাদের কিছু অ্যাডভান্টেজেস আছে। আমি অ্যাডভান্টেজগুলো আর এখানে নোটস আকারে লিখবো না, জাস্ট তোমরা তোমাদের বই থেকে পড়ে নিও, ঠিক আছে? বই থেকে পড়ে নিও, এটা অনেক সময় তোমাদের এমসিকিউর কাজে আসতে পারে, ঠিক আছে? অনেক সময় তোমাদেরকে বলতে পারে যে সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের যে থিওরিটিক্যাল পার্টগুলো থাকে, সেই থিওরিটিক্যাল পার্টও বলতে পারে যে দুইটা অ্যাডভান্টেজ বলো, কি তিনটে অ্যাডভান্টেজ বলো। সো তোমাদের জানা থাকা দরকার আছে অ্যাডভান্টেজগুলো কি। একটা হচ্ছে হলো দ্যাট it can help in locating errors যখন ট্রায়াল ব্যালেন্স fails to balance, ট্রায়াল ব্যালেন্স যখন ব্যালেন্স হয় না তখন এই এরারটাকে লোকেট করতে হেল্প করে। তারপর কি, এটা একটা প্রুফ যে তোমার লেজার্স অ্যাকাউন্টস আর অ্যারিথমেটিক্যালি অ্যাকুরেট, এর ভিতরে কোনো এরার নাই, ঠিক আছে? আর আমরা দেখতে পাই যে আমাদের ব্যালেন্স অন দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স অন দ্য টোটাল ট্রেড রিসিভেবলস অ্যাকাউন্ট, এগুলা তোমার জিনিসটা হইতেছে যে আমাদের এই কন্ট্রোল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা যেটা, সেটাই হয় আমাদের ট্রেড রিসিভেবল ব্যালেন্স, সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে আসে। আর পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা আসে সেটাই হয় আমাদের টোটাল ট্রেড পেয়েবলস, ঠিক আছে? অ্যান্ড এই আইটেমগুলো আমাদের কোথায় লাগে? ট্রায়াল ব্যালেন্সে দিতে হয়। এই আইটেমগুলো আমাদের তোমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন প্রিপেয়ার করি তখন সেখানেও আমাদের কারেন্ট অ্যাসেটসের আন্ডারে ট্রেড রিসিভেবলস আসে, কারেন্ট লাইবিলিটিস আন্ডারে ট্রেড পেয়েবলস আসে। সো এই অ্যামাউন্টগুলো কোত্থেকে পাই? এই অ্যামাউন্টগুলো আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাব, ঠিক আছে? এটাও একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে? সো আরেকটা কী হতে পারে? আরেকটা হতে পারে ইট হেল্পস টু রিডিউস ফ্রড, ঠিক আছে? কেন? কারণ জিনিসটা হইতেছে এই কন্ট্রোল অ্যাকাউন্টটা মনে রাখবা, যে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করে সেই ব্যক্তিই কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করে না, ঠিক আছে? এই দুই ব্যক্তিকে আলাদা রাখা হয়, এই দুই ব্যক্তিকে আলাদা রাখা হয়। একজন লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতেছে, একজন কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতেছে। কারণ নাইলে কি হবে, যদি কোনো ধরনের ফ্রড হয় আর যদি একই লোক প্রিপেয়ার করে আর সেই যদি ফ্রডটা করে, তাহলে তো ফ্রড দুই জায়গায় থাকবে, ঠিক আছে? সো দুই জায়গায় ফ্রড থাকলে ফ্রডে ফ্রডে মিলে যাবে। সো তাইলে আর এটা কোনো কাজে আসলো না, ঠিক আছে? আমরা ইজিলি ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসও প্রিপেয়ার করতে পারি, এটাও একটা অ্যাডভান্টেজ। আর তাছাড়া আমাদের একটা সামারি পেয়ে যাই আমাদের ট্রেড পেয়েবলস আর ট্রেড রিসিভেবলসের সাথে, যে কি কি ঘটনা ঘটছে, কত টাকা পেমেন্ট পাইছি, কত টাকা পেমেন্ট দিছি, এই জিনিসগুলা আমাদের একটা সামারি দিয়ে দেয় এই কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্লিয়ার? ওকে, সো আমরা চলে যাই, এখন দেখব আমাদের মেইন যে টপিকটা, সেখানে উই আর গোনা জাম্প ইনটু, সেটা হচ্ছে কি এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা কীভাবে করে, অর হাউ ইজ দ্য ফরম্যাট, অর হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যান্ড অলসো পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, আমরা দুইটাই দেখবো। সো ফার্স্টলি উই আর গোনা স্টার্ট অফ উইথ সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা কি? এটা আরেকটা নাম কি বলছিলাম? টোটাল ট্রেড রিসিভেবলস অ্যাকাউন্ট। সো ট্রেড রিসিভেবল জিনিসটা কি? ইটস অ্যান অ্যাসেট, তাই না? যেহেতু সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট এর আরেকটা নাম হচ্ছে টোটাল ট্রেড রিসিভেবলস অ্যাকাউন্ট, আর যেহেতু ট্রেড রিসিভেবল একটা অ্যাসেট, তাই বলে কি হবে, এই অ্যাকাউন্টটা উইল ফলো দ্য এক্স্যাক্ট ফরম্যাট অফ অ্যান অ্যাসেট। কীভাবে কি? অ্যাসেটের অ্যাকাউন্টের ফরম্যাটটা কি? অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তাই না? যদি অ্যাসেট বাড়ে তাহলে আমরা ডেবিট করি অ্যাসেট অ্যাকাউন্ট, আর যদি অ্যাসেট কমে আমরা ক্রেডিট করি অ্যাসেট অ্যাকাউন্ট। সো এইটুক যদি তোমরা বুঝো তাইলে ফরম্যাটটা বোঝাটা বা ফরম্যাটটা মনে রাখাটা উডেন্ট বি ডিফিকাল্ট অ্যাট অল, ঠিক আছে? সো আর অ্যাসেট অ্যাকাউন্টের ওপেনিংয়ে ইউজুয়ালি একটা ডেবিট ব্যালেন্স থাকে, ইউজুয়ালি একটা ডেবিট ব্যালেন্স থাকে, ঠিক আছে? সো এটা আমরা জানি, ঠিক আছে? এটা আমাদের নতুন করে শেখার কিছু নাই। আমাদের অ্যাসেট অ্যাকাউন্টের সবসময় ইউজুয়ালি একটা ডেবিট ব্যালেন্সই থাকে, ঠিক আছে? বাট এই টোটাল ট্রেড রিসিভেবলস অ্যাকাউন্টের জন্য আমরা একটা ক্রেডিট ব্যালেন্সও পেতে পারি, ওপেনিংয়ে বা ক্লোজিংয়ে একটা ক্রেডিট ব্যালেন্সও পেতে পারি, ঠিক আছে? সেটা কখন হয় সেটাও আমি বলে দিব, ঠিক আছে? সো আমরা শুরু করি, আমরা টিপিক্যাল ব্যালেন্স দিয়ে শুরু করি, যেটাকে আমরা বলি ব্যালেন্স বিডি, বা যেটা ইউজুয়ালি হয় সেটা হচ্ছে হলো আমাদের ডেবিট সাইডে হয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যালেন্স বিডি লিখলাম। সো আমাদের এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে মূলত আর কি কি আসে?
আর আসে হচ্ছে হলো মনে করো তোমার যখন আমরা ক্রেডিটে সেল করি তখন কি হয়, আমি বাকিতে বিক্রি করলাম মানে আমি এর কাছে টাকা পাই এখন, মানে এ এখন আমার একটা কারেন্ট অ্যাসেট হয়ে গেল যাকে আমরা ট্রেড রিসিভেবল বলি। সো অফকোর্স যদি ক্রেডিট সেলস করি, যদি বাকিতে বিক্রি করি, আমাদের ট্রেড রিসিভেবল কী হবে, বেড়ে যাবে। সো আমরা লিখে ফেলি ক্রেডিট সেলস, ঠিক আছে। আর কি হইতে পারে আমরা দেখি তাহলে, যদি আমাদের এই ক্রেডিট কাস্টমার আমাদেরকে গুডস রিটার্ন করে দেয়, ঠিক আছে, মনে করো আমি 5,000 টাকার গুডস বিক্রি করছি, সে আমাকে 2,000 টাকার গুডস রিটার্ন করে দিছে, তাহলে তার কাছে আমি আর কয় টাকা পাই, তার কাছে আমি 3,000 টাকা পাই। সো আমার যখন বিক্রি করছি তখন আমার ট্রেড রিসেল কত ছিল, 5,000 ছিল, যখন সে রিটার্ন করলো তখন ট্রেড রিসেল কত হয়ে গেল, 3,000 হয়ে গেল, মানে আমার ট্রেড রিসেল 2,000 কমে গেল, উইচ মিনস সেলস রিটার্ন হইলে আমার ট্রেড রিসিভেবল কমে। সো যদি কমে সেক্ষেত্রে আমি সেলস রিটার্নস কোন সাইডে দিব, সেলস রিটার্নস আমি ক্রেডিট সাইডে দিব। ক্লিয়ার? আসো এবার নেক্সট কি, আমরা অনেক সময় আমাদেরকে আমাদের ক্রেডিট কাস্টমার পেমেন্ট করতে পারে, সে পেমেন্ট ক্যাশে করুক কি ব্যাংকে করুক, সে আমাকে যদি পেমেন্ট করে দেয়, 5,000 টাকা বিক্রি করছিলাম বাকিতে, তখন ট্রেড রিসিভেবল ক্রিয়েট হয়েছে, সে যখন আমাকে 3,000 টাকা দিয়ে দিল, তখন আমার ট্রেড রিসিভেবল কী হলো, কমে গেল না বেড়ে গেল? সে আমাকে যদি টাকাটা দিয়ে দেয় আমি তো তার কাছে ওই টাকাটা আর পাই না, 5,000 থেকে 3,000 দিয়ে দিছে, এখন তার কাছে আমি কয় টাকা পাই, 2,000 পাই। সো এখন আমার ট্রেড রিসিভেবল কী হলো, কমে গেল। সো আমার যদি ক্রেডিট কাস্টমার আমাদেরকে পেমেন্ট করে দেয় তাহলে আমাদের ট্রেড রিসিভেবল কমে যায়, ঠিক আছে। যদি এই ক্রেডিট কাস্টমার আমাদেরকে কোনো ডিসকাউন্ট দেয়, সরি মাই ব্যাড, যদি ক্রেডিট কাস্টমারকে আমরা কোনো ডিসকাউন্ট দিই, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ট্রেড রিসিভেবলটা অ্যাগেন কমে যাবে, ঠিক আছে। ডিসকাউন্ট দিলে আমাদের ট্রেড রিসিভেবলটা কমে যাবে। আচ্ছা আমি একটা জিনিস ভুল করতেছি, আমি জাস্ট একটু কারেকশন করে নিই, আমি এখানে এক লাইন করে গ্যাপ রাখি, সেই গ্যাপটা কেন রাখছি সেটা তোমরা বুঝে যাবে ভেরি সুন। সো আমি ফার্স্টে লিখছিলাম কি, সেলস রিটার্ন, আমি তারপর লিখছিলাম কি, ক্যাশ অথবা ব্যাংক, ঠিক আছে। সো আমরা যদি আমাদের ক্রেডিট কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দেই, সে আমার কাছে, তার কাছে আমি বিক্রি করছি 5,000 টাকার গুডস, তাকে বলছি যদি বাবা তুমি আমাকে 10 দিনের মধ্যে টাকা দিয়ে দাও, আমি তোমাকে কত দিব, 5%, 10% ডিসকাউন্ট দিব, 10% ডিসকাউন্ট দিব, ক্যাশ ডিসকাউন্ট দিব, ঠিক আছে। সো সে আমাকে মনে করো 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিল, তখন কি হবে, আমার তাকে ডিসকাউন্টটা দিতে হবে। সো 5,000 থেকে যদি আমি তাকে 10% ডিসকাউন্ট দিতে 500 টাকার ডিসকাউন্ট দিলাম, সো তাইলে আমার ট্রেড রিসিভেবল কত রইল, 4,500 রইল, তাই না। সো এই যে ডিসকাউন্ট আমি তাকে দিচ্ছি এইটাও আমার ট্রেড রিসিভেবলকে কমাই দিচ্ছে। সো এর জন্য ডিসকাউন্ট অ্যালাউড আমার ট্রেড রিসিভেবলকে কমায় দেয়, ঠিক আছে। যদি কোনো ক্রেডিট কাস্টমার আমার টাকা না দিয়ে পালাই গেল, ভাইগে গেছে, ঠিক আছে, বা ব্যাংক্রাফট হয়ে গেছে, সে আমার টাকা দিতে পারবে না, হাত পা ধরে মাপ চেয়ে গেল যে ভাই আমি আর টাকা দিতে পারতেছি না, ঠিক আছে, সেক্ষেত্রে এইটা কি হইলো আমার জন্য, এইটা আমার জন্য হইলো ইরিকভারেবল ডেট। সো আমি তার কাছে 5,000 টাকার গুডস বিক্রি করছিলাম, সে আমাকে 3,000 পর্যন্ত দিছে, বাকি 2,000 জন্য সে আমার কাছে মাফ চেয়ে নিছে যে এই 2,000 টাকা আমি আর দিতে পারবো না, আমাকে মাফ করে দেন। সো এই 2,000 টাকা উড বি মাই ইরিকভারেবল ডেট, মানে এই 2,000 টাকাও আমার ট্রেড রিসিভেবলকে কমাই ফেলতেছে, মানে এই 2,000 টাকা আমি আর পাবো না। সো দিস 2,000 টাকা ইজ নো মোর মাই ট্রেড রিসিভেবল, ঠিক আছে। সো ইরিকভারেবল ডেট কি করে, ইরিকভারেবল ডেটও আমার ট্রেড রিসিভেবলকে কমায় দেয়, ঠিক আছে। সো ইরিকভারেবল ডেট যদি আমার ট্রেড রিসিভেবলকে কমায় দেয়, তাহলে এইটাও আমার কন্ট্রোল অ্যাকাউন্টের, সেলস কন্ট্রোল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসবে, ঠিক আছে। তারপর আমাদের কি হতে পারে বলছিলাম যে আমার কাস্টমার আমাকে পেমেন্ট করছে, বাট টাকাটা আমি আমার ব্যাংকে যখন প্লেস করি, ব্যাংক আমাকে জানায় যে ভাই এর অ্যাকাউন্টে তো টাকা নাই,
এই টাকাটা আপনার চেকটা ডিসঅনার করে দিলাম আমরা, ঠিক আছে, বা চেকটা ডিসঅনার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাকে যখন সে টাকাটা দিয়েছিলাম কী করছিলাম, টাকাটা নিয়ে আমি ফার্স্টে ব্যাংকে গেছি না, ফার্স্টে আমি এটাকে ওর অ্যাকাউন্টে এন্ট্রি দিছি, ওর অ্যাকাউন্টে আমি এটাকে ক্রেডিট করে দিয়েছিলাম, আমি আমার সেলস কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছিলাম। এখন যখন আমার চেকটা ডিসঅনার হয় তখনই আমি জানতে পারি যে এই টাকাটা আমি পাই নাই, মানে আমার ট্রেড রিসিভেবলটা অ্যাগেন রিপ্লেনিশ হয়ে গেল, ট্রেড রিসিভেবলটা অ্যাগেন বেড়ে গেল। সো ডিসঅনার চেক কোন সাইডে আসবে, ডিসঅনার্ড চেক আসবে আমার ক্রেডিট সাইডে, ঠিক আছে, সরি ডেবিট সাইডে। সো ডিসঅনার্ড চেক আমার ডেবিট সাইডে আসবে, আমি ডিসঅনার্ড চেক ডেবিট সাইডে দিয়ে দিলাম, ওকে, নো প্রবলেম। সো অনেক সময় এমন হইতে পারে দ্যাট আমার কোনো ক্রেডিট কাস্টমারকে আমার রিফান্ড দেওয়া লাগছে, কোনো ক্রেডিট কাস্টমারকে কোনো কারণে রিফান্ড দেওয়া লাগছে, ঠিক আছে, সে আমাকে টাকা দিছে, সো সেটা আমি তাকে রিফান্ড করে দিতে হয়েছে। হয়তো সে মনে করো আমার অফিসে পেমেন্ট করে গেল, বের হয়ে যাওয়ার পর তার মনে হলো যে তার একটা টাকার ইমিডিয়েট দরকার, সে আমাকে ফোন দিয়ে বললো, ভাই আমাকে কি 500 টাকা বা 1000 টাকা বিকাশে পাঠাতে পারবেন, আমি এটা আবার আপনাকে দিয়ে দিব। সো তখন আমি কি করলাম, সে তো আমাকে পেমেন্ট করে গেছে, আমি তাকে যখন টাকাটা আবার দিয়ে দিলাম তখন সেই টাকাটা রিফান্ড হয়ে গেল, মানে আমি তার কাছে আবার সেই টাকাটা পাওনা হয়ে গেলাম। সো ইট ইনক্রিজেস মাই ট্রেড রিসিভেবল, তাই না? সো ব্যাংক অর ক্যাশ রিফান্ড, ঠিক আছে। তারপর আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে হলো দ্যাট আমার এই ক্রেডিট কাস্টমার আমাকে টাকা দিতে অনেক ডিলে করতেছে। আমি কি বলছিলাম যে 10 দিনের মধ্যে টাকা দিয়ে দিলাম ডিসকাউন্ট দিব, এখন তার 2 মাস হয়ে গেছে সে টাকা দেয় না। তো আমি তাকে এইটাও বলে রাখছিলাম যে যদি 1 মাসের মধ্যে টাকা না দাও আমি তাইলে তোমার ব্যালেন্সের উপর ইন্টারেস্ট চার্জ করা শুরু করবো, ইন্টারেস্ট ধরা শুরু করবো। সো সেই ইন্টারেস্ট হবে আমার জন্য একটা পাওনা টাকা, মানে আমি এই টাকাটা এখন তার কাছে পাবো আবার। সো আমি তার কাছে 5000 টাকা পাইতাম, এখন আমি 1 মাস পর তার অ্যাকাউন্টে 10% ইন্টারেস্ট চার্জ করলাম, তাহলে আমি এখন তার কাছে কয় টাকা পাবো, 5500 পাবো। 2 মাস হয়ে গেল, সে দিল না, আমি আরও 10% চার্জ করলাম, তাহলে তার কাছে আমি এখন মনে করো 6000 পাবো, ঠিক আছে, মানে আমরা বেসিকটার উপরে ধরতেছি, মানে 5000 উপরে ধরতেছি। সো আমরা এখন তার কাছে 6000 পাবো। সো আমাদের ট্রেড রিসিভেবলটা বেড়ে যাচ্ছে, যখন আমি ইন্টারেস্ট চার্জ করতেছি আমার ট্রেড রিসিভেবল বেড়ে যাচ্ছে। সো এই ইন্টারেস্ট চার্জ কোন সাইডে আসবে, অ্যাগেন এটাও আমার ডেবিট সাইডে আসবে। সো এইটা তো গেল, আমাদের যেই জন্য আমি উপরে স্পেসটা রাখছিলাম সেই স্পেসটাতে যাই, আবার স্পেসটা রাখছিলাম বলার জন্য যে আমাদের একটা আনইউজুয়াল ব্যালেন্সও হইতে পারে, যেহেতু একটা অ্যাসেট অ্যাকাউন্ট মানে ডেবিট অ্যাকাউন্ট, মানে এখানে ডেবিট হবে, ব্যালেন্সটা ডেবিট হবে। বাট যদি ডেবিট মানে এটা তো ব্যালেন্স ক্রেডিট কি হইতে পারে, কিছু আনইউজুয়াল সার্কামস্ট্যান্সের কারণে এইটা ক্রেডিট হইতেও পারে, ঠিক আছে। এখন সেই আনইউজুয়াল সার্কামস্ট্যান্সটা কি বা আনইউজুয়াল সার্কামস্ট্যান্সটা কেন হইতে পারে, ঠিক আছে। সো যদি হয় সেক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স বিডি পাবো অন দ্য ক্রেডিট সাইড অ্যাজ ওয়েল, ঠিক আছে। সো এই যে ব্যালেন্স বিডিটা আমরা ক্রেডিট সাইডে পাচ্ছি, এটাকে আমি হাইলাইট করে রাখলাম, ঠিক আছে। সো এই যে ব্যালেন্স বিডিটাকে যে আমি ক্রেডিট সাইডে পাচ্ছি, এই ব্যালেন্স বিডিটা আমার ক্রেডিট সাইডে আসার পিছের কারণটা কি হইতে পারে, আমি তার কাছে গুডস বিক্রি করছি 5000, সো সে আমাকে ভুলবশত 15000 টাকা চেক দিয়ে দিছে, অ্যান্ড এই চেকটা আমি সামহাও খেয়াল করিনি, হয়তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকাই ফেলছি, মানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে, আমার কন্ট্রোল অ্যাকাউন্টে আমি এন্ট্রি দিয়ে ফেলছি অ্যাজ আ পেমেন্ট অফ 15000, ঠিক আছে। সো এতে কি হলো, সে আমার কাছে পাইতো কত, সরি আমি তার কাছে পাইতাম কত, 5000 পাইতাম, সে আমাকে দিলেও কত, 15000। সো এখন তো সে আমার কাছে উল্টা 10000 টাকা পাওনা হয়ে গেল, তাই না, হইল না। সো এইটা ইজ আ কেস অফ ওভার পেমেন্ট, অনেক সময় কাস্টমাররা করতে পারে ভুলে। সো এটা ওভার পেমেন্ট হইলে ইট উইল কাম অ্যাজ আ
ক্রেডিট ব্যালেন্স অন মাই কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যান্ড সেটা আমাকে আলাদাভাবে রেকর্ড রাখতে হবে, ঠিক আছে। আমি এটাকে এমন করতে পারবো না যে এটা আমি আমার ব্যালেন্স কমাই দিলাম, ঠিক আছে। আমাকে এই জিনিসটাকে ব্যালেন্স বিডি অন দ্য ক্রেডিট সাইড দিতে হবে। অনেক সময় কাস্টমার আমাকে পেমেন্ট করে দেওয়ার পর গুডস রিটার্ন করছে, ঠিক আছে, যেই কোনো কারণে ডিফেক্ট ছিল বা হয়তো তার দরকার নেই, হোয়াট এভার ইজ দ্য রিজন, সে আমাকে গুডসটা রিটার্ন করছে, মানে আমি তার কাছে টাকাটা পাইতাম, ঠিক আছে। এখন যেহেতু সে আমাকে টাকাও দিয়ে দিছে, গুডসও দিয়ে দিছে, মানে সে আমার কাছে এখন টাকা পায়, সো ইট উইল অলসো কাম অ্যাজ আ ক্রেডিট ব্যালেন্স অন মাই কন্ট্রোল অ্যাকাউন্ট, সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। অনেক সময় কাস্টমার কী করতে পারে, কাস্টমার আমাকে অ্যাডভান্সে টাকা দিয়ে রাখতে পারে যে ভাই আপনি প্রোডাক্ট আসার সাথে সাথে আমার গুডস দিয়েন, সমস্যা নাই, আমি টাকা ফালা রাখলাম আপনার এখানে। অনেক হাই ডিমান্ডেড প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের জিনিস হয়, যে এই গুডসের অনেক হাই ডিমান্ড, মানুষ পাওয়ার জন্য অ্যাডভান্সে টাকা দিয়ে রাখে। সো দ্যাট ক্যান অলসো বি ট্রিটেড অ্যাজ আ ক্রেডিট ব্যালেন্স ইন দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট, ইন দ্য সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর আরেকটাও আনইউজুয়াল কেস হতে পারে যে হয়তো তোমার কি বলে ক্যাশ ডিসকাউন্ট আমি তাকে দিছি, সে এলিজিবল ছিল ক্যাশ ডিসকাউন্টের জন্য, বাট সে আমাকে ডিসকাউন্টটাকে অ্যাডজাস্ট করে পেমেন্ট করে নেই, সে ফুল পেমেন্টটাই করে দিছে, মানে এই ডিসকাউন্টের টাকাটা এখন সে আমার কাছে পাওনা হয়ে গেছে, ঠিক আছে। সো এইটার জন্য হইতে পারে আমার একটা ক্রেডিট ব্যালেন্স অন দ্য সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের এই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে আরেকটা আইটেম যায়, সেটা হচ্ছে কি আমরা বলি, এটাকে বলি কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে। আমি এটাকেও একবারে লিখে ফেললাম। মনে রাখবা এই যে কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে, এই কন্ট্রা এন্ট্রি কিন্তু তোমার মনে করো দুইটা অ্যাকাউন্টকে এফেক্ট করতেছে, ঠিক আছে, দুইটা অ্যাকাউন্টকেই এফেক্ট করতেছে, তোমার সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে এফেক্ট করতেছে, পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে এফেক্ট করতেছে। এইটার ঘটনাটাকে আমি একটু বলি তোমাদের, বুঝবা তোমরা, ঠিক আছে। মনে করো আমার যে সাপ্লায়ার, ঠিক আছে, সে অ্যাপারেন্টলি আমার কাস্টমারও, ঠিক আছে, সে আমার কাস্টমার। মনে করো আমার একটা বিজনেস আছে, আমি কাপড় বিজনেস করি, ঠিক আছে। এখন আমার ক্লাসে দুইটা বাচ্চা পড়ে, সো এখান থেকে একটা বাচ্চা আমার থেকে একটা ড্রেস কিনলো ওর মাকে গিফট দেওয়ার জন্য। আমার যেহেতু কাপড়ের বিজনেস, যেহেতু আমি ওর টিচার, সো সে আমার কাছে একটু ভালো প্রোডাক্ট একটু বেটার প্রাইসেও পাবে, সেই এক্সপেকটেশন নিয়ে সে আমার থেকে কিনলো, ঠিক আছে। সে আমার থেকে কিনলো সেই ড্রেসটা, মনে করো এখন সে আমার থেকে ড্রেসটা কিনলো মনে করো 2,000 টাকা দিয়ে, ঠিক আছে। সো আমি সে আমার থেকে 2,000 টাকা দিয়ে ড্রেসটা কিনলো, আমি তার কাছে কয় টাকা পাই? ও সরি, লেট মি পুট ইট আদারওয়াইজ, আমরা অন্যভাবে জিনিসটা রেখে রাখি, ঠিক আছে। মনে করো আমার স্টুডেন্ট, সে একটা ফোন ইউজ করে, আমার ফোনটা খুব ভালো লাগছে, এখন সেই ফোনটা বিক্রি করে দিবে, ঠিক আছে। এখন সেই ফোনটা আমাকে সে দেখাইলো যে স্যার এই ফোনটা আমি বিক্রি করে দেবো। আমি বললাম কত বিক্রি করবা? বললো যে স্যার আমি এটা 30,000 টাকা হলে বিক্রি করবো, আই উইল সেল ইট ফর 30,000। আমি লাগে আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে 30,000 যেহেতু, তাইলে তুমি তো আমার কাছে পড়তেছো, আর যেহেতু তুমি আমার স্টুডেন্ট, সো তুমি যদি একটু টাইম দাও, আমি তোমাকে আস্তে আস্তে করে পেমেন্টটা দিতে চাই। বললো হ্যাঁ স্যার সমস্যা নেই, আমার টাকার এখন আর্জেন্সি নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ফোনটা দিয়ে দাও, আর প্রতি মান্থে তুমি আমাকে 5,000 টাকা ফিস দাও, সো এই ফিসটা আমি অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। আমার ফিস থেকে তোমার এই টাকাটা আমি অ্যাডজাস্ট করে দিব, মানে আমার কাস্টমার, ঠিক আছে, আমার এই যে তোমার স্টুডেন্টটা, হি ইজ মাই কাস্টমার, ঠিক আছে। সে আমার কাছ থেকে আমার ক্লাস করে, সে আমাকে ফিস দেয়, ঠিক আছে। আর এখন আমি যখন তার থেকে একটা ফোন কিনলাম, তাইলে এই ফোনের সাপ্লায়ার আবার সে, ঠিক আছে, বুঝতে পারছি, এই ফোনের সাপ্লায়ার কিন্তু আবার সে। সো এখন জিনিসটা হইতেছে, আমি যদি এই ফোনটার অ্যামাউন্টটাকে আমার অ্যাডজাস্ট করতে চাই, সো আমি যখন সে আমাকে ধরো আমার কাছে ক্লাসের পর ক্লাস করে যাচ্ছে, ঠিক আছে, এখন 6 মান্থস হয়ে গেছে সে আমাকে ফিস দেয় না, ঠিক আছে। সো 6 মান্থসে ধরলাম সে আমাকে 8 মান্থস হয়ে গেছে ফিস দেয় না, সো এই 8 মান্থসে আমি 5,000 করে
তার কাছে 40,000 টাকা পাওনা হয়েছি, আর তার কাছ থেকে আমি ফোনটা কিনছিলাম কত 30,000 দিয়ে, ঠিক আছে। সো এই 30,000টা আমি কি বললাম যে আচ্ছা ঠিক আছে শোনো, আমি তো তোমার থেকে ফোনটা 30,000 দিয়ে কিনছিলাম, তো এখন তোমার থেকে আমি 40,000 পাই, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে 10,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে। আমাদের এই 30,000 টাকা আমরা অ্যাডজাস্ট করে নিই, মানে এই 30,000 টাকা কি হলো, এই 30,000 টাকা আমার ট্রেড রিসিভেবলকে কমাইলো, কারণ তার কাছে আমি পাইতাম 40,000, এখন যদি এই 30,000 আমি অ্যাডজাস্ট করি তাহলে তার কাছে পাবো 10,000, মানে এই 30,000 আমার ট্রেড রিসিভেবলকে কমাইলো। অ্যাট দ্য সেম টাইম সে আমার কাছে 30,000 পায়, রাইট। সো হি ইজ মাই ট্রেড পেয়েবল, সো আমার ট্রেড পেয়েবলও 30,000 কমে গেল বাই দিস সিঙ্গেল ট্রানজ্যাকশন। আমি কি বুঝাতে পারছি? বাই দিস সিঙ্গেল ট্রানজ্যাকশন সে আমার কাছে, এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। সো দিস অ্যামাউন্ট উইল কাম অন দ্য ক্রেডিট সাইড অফ মাই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, কারণ এটা আমার সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমার ট্রেড রিসিভেবলকে এটা ডিক্রিজ করাচ্ছে, আমার ট্রেড রিসিভেবলকে এটা ডিক্রিজ করাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমার পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে এটা আসবে ডেবিট সাইডে, কারণ এটা আমার ট্রেড পেয়েবলসকে ডিক্রিজ করাচ্ছে, ট্রেড পেয়েবলসকে ডিক্রিজ করাচ্ছে। আমরা জানি কি পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট একটা লাইবিলিটির অ্যাকাউন্ট ফরম্যাট ফলো করে, কারণ জিনিসটা হচ্ছে পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের একটা নাম ছিল টোটাল ট্রেড পেয়েবলস অ্যাকাউন্ট, সো এটা একটা লাইবিলিটির অ্যাকাউন্ট ফরম্যাট ফলো করে, ঠিক আছে। সো এটা মানে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, সো এর জন্য কন্ট্রা এন্ট্রিটা ওই সেম অ্যামাউন্টেরটা আমাদের পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ডেবিট সাইডে আসবে, ঠিক আছে। অ্যান্ড আমরা লাস্টলি যেটা হইতেছে আমাদের এই কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ব্যালেন্স করে দিব, ঠিক আছে। আর যেহেতু সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট একটা অ্যাসেট অ্যাকাউন্ট, সো এটার ব্যালেন্সটাও আমার এই সাইডেই আসবে, ঠিক আছে। ক্রেডিট সাইডে আসবে, যেটাকে আমরা বলি কি একটা ডেবিট ব্যালেন্স বলি, তাই না? আমরা এটাকে একটা ডেবিট ব্যালেন্স বলি, ঠিক আছে। সো অ্যান্ড আমাদের একটা ব্যালেন্স সিডি আসতে পারে অন দ্য ডেবিট সাইড উইচ ইজ আ ক্রেডিট ব্যালেন্স। এটা কি ওই যে আনইউজুয়াল ব্যালেন্স যেটা কথা আমি বললাম তোমাদেরকে, সো এই আনইউজুয়াল ব্যালেন্স, ঠিক আছে, ক্লিয়ার। যখন তোমরা সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা বুঝে গেছো, এখন পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা জাস্ট 10 মিনিটের ব্যাপার, ঠিক আছে। এই 10 মিনিটে ইনশাল্লাহ উইল কাভার আপ দ্য পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আমি নতুন পেজে চলে যাই। So purchases ledger control account, এই পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের আরেকটা নাম কি বলছি আমি? টোটাল ট্রেড পেয়েবলস অ্যাকাউন্ট। সো যেহেতু ট্রেড পেয়েবল সেহেতু লায়াবিলিটি ফরম্যাট কিসের ফলো করবে? লায়াবিলিটি অ্যাকাউন্টের ফরম্যাট ফলো করবে, মানে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। যেই কোনো ট্রানজ্যাকশনের কারণে আমার যদি ট্রেড পেয়েবল বেড়ে যায় আমি ক্রেডিট করব, যেই কোনো ট্রানজ্যাকশনের কারণে যদি আমার ট্রেড পেয়েবল কমে যায় আমি ডেবিট করব, ঠিক আছে। সো এখন তাইলে যদি এই কনসেপ্টটুকু আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের বাকি কাজটা গেটস ভেরি ইজি, ঠিক আছে। সো আমরা আগে ইউজুয়াল ব্যালেন্সটা লিখলাম, ব্যালেন্স বিডি, ঠিক আছে। এটা আমাদের ইউজুয়াল ব্যালেন্স বিডি, অ্যান্ড আমাদের একটা আনইউজুয়াল ব্যালেন্স বিডিও থাকতে পারে, একটা আনইউজুয়াল ব্যালেন্স বিডিও থাকতে পারে। সেক্ষেত্রে এই আনইউজুয়াল ব্যালেন্স বিডিটা কি কি কারণে হইতে পারে আমরা সেটা দেখছিলাম, তাই না? আমরা সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখছিলাম দ্যাট এই আনইউজুয়াল ব্যালেন্স বিডিটা আমাদের কেন থাকে, ঠিক আছে। হইতে পারে আমি পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইট ইজ গোয়িং টু বি জাস্ট দি অপোজিট, ঠিক আছে।
যদি আমাদের কোনো ক্রেডিট সাপ্লাই আমাদেরকে ওভার পেমেন্ট করে ফেলে, আমাদেরকে এক্সট্রা পে করে ফেলে, আমরা এক্সট্রা পে করে ফেলি, মাই ব্যাড, আই রিপিট, সরি, আমরা যদি আমাদের কোনো ক্রেডিট সাপ্লাইকে এক্সট্রা পেমেন্ট করে ফেলি, মনে করো আমি তার থেকে গুডস কিনছিলাম 5,000 টাকার, আমি তাকে ভুলবশত 15,000 টাকা চেক দিয়ে দিছি, সো সেক্ষেত্রে এটা আমার ক্রেডিট সাপ্লায়ারকে আমি ওভার পেমেন্ট করলাম, সো ইট উইল কাম অ্যাজ এ ব্যালেন্স বিডি অন দ্য ডেবিট সাইড, মানে এই টাকাটা এখন আমি তার কাছে পাওনা হয়ে গেছি। এইটা কি করে আমাদের পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা বেসিক্যালি আমাদের রেকর্ড করে হলো ক্রেডিট সাপ্লায়ার্সদের সাইডটা, যে আমরা যখন কোনো গুডস বাকিতে কিনতেছি, সো এখন জিনিসটা হতেছে যখন বাকিতে গুডস কিনি তখন তারা আমার কাছে টাকা পায়, যদি আমি তাকে এক্সট্রা টাকা দিয়ে দিই তাহলে এখন তার কাছে আমি টাকা পাই, সো ইট বিকামস আ হোয়াট, ইট বিকামস আ ডেবিট ব্যালেন্স, তাই না? আসো এবার আমাদের পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে এরপরে আর কি থাকে, আমাদের পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ফরম্যাটে যদি আমরা ক্রেডিট পারচেজেস করি, সেক্ষেত্রে আমাদের ট্রেড পেয়েবল কি হচ্ছে, ট্রেড পেয়েবল বেড়ে যাচ্ছে, বাড়লে কি হচ্ছে, বাড়লে আমাদের পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। যদি আমি পেমেন্ট করতে অনেক দেরি করি, আমি যদি পেমেন্ট ঠিক মতো না দেই, সেক্ষেত্রে আমার ক্রেডিট সাপ্লায়াররা আমাকে একটা ইন্টারেস্ট চার্জ করতে পারে, সো এইটা হবে আমার জন্য একটা আমার ডিউজ আরও বাড়লো, আমার ট্রেড পেপেল আরও বাড়লো, ঠিক আছে? 5,000 টাকার গুডস কিনছি, আমি টাকা দিতে দেরি করছি, সো সে আমাকে 10% চার্জ করছে, সো এখন সে আমার কাছে কয় টাকা পায়? 5,500 পায়, রাইট? সো আমার ট্রেড পেবল ইনক্রিজ করে গেল, রাইট? দাস ইট ইজ ক্রেডিটেড অন দ্য টোটাল ট্রেড পেয়েবলস অ্যাকাউন্ট, ইট ইজ ক্রেডিটেড অন দ্য পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? হইতে পারে যে আমাকে কোনো কারণে তারা রিফান্ড করছে, কারণগুলো তো আগে বলছি, ঠিক আছে? ব্যাংক অর ক্যাশ রিফান্ডস, যদি তারা আমাকে রিফান্ড করে সেক্ষেত্রে তোমার কি বলে, আমার ট্রেড পেয়েবল আমার বেড়ে যাচ্ছে, রিফান্ড করছে মানে টাকাটা আমাকে আবার দিতে হবে তাকে, রাইট? সো আমার ট্রেড পেয়েবলস বেড়ে যাচ্ছে, সো ইট গেটস ক্রেডিটেড ইন মাই পারচেজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। যদি আমার ক্রেডিট সাপ্লায়ারদেরকে আমি কোনো গুডস রিটার্ন করি, আমি ফেরত দেই, সেক্ষেত্রে আমার ট্রেড পেয়েবলস কমে যাবে। 5,000 টাকার গুডস কিনছিলাম, 2,000 টাকার গুডস রিটার্ন করলাম, তাইলে সে আমার কাছে কত টাকা পায়? 3,000 টাকা পায়, সো আমার ট্রেড পেয়েবলস ইজ ডিক্রিজিং, সো পারচেজেস রিটার্নস আসবে on the debit side. Again, যদি আমার সাপ্লায়ারদেরকে আমি পেমেন্ট করে দেই either through cash or bank, আমার ট্রেড পেয়েবলস ডিক্রিজ করবে, সো ডিক্রিজ করলে ডেবিট, ঠিক আছে? আর যদি আমার ক্রেডিট সাপ্লায়ার আমাকে কোনো ডিসকাউন্ট দেয়, আমি কোনো ডিসকাউন্ট রিসিভ করি, তাহলে আমার ট্রেড পেয়েবল কি হবে? কমে যাবে অ্যাগেন, সো ডিসকাউন্ট রিসিভড, সো আমার ডিসকাউন্ট যদি দেয় আমাকে, তাইলে আমার ট্রেড পেয়েবলস ডিক্রিজ করে যাবে, আর ডিক্রিজ করলে আমার কি হচ্ছে? ডিক্রিজ করলে আমার টোটাল ট্রেড পেয়েবলস এখন ডেবিট হবে, আমার পারচেজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট হবে, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আমাদের মনে আছে কন্ট্রা কথা বলছিলাম, কন্ট্রা এন্ট্রি। সো ওই কেসটা আমার স্টুডেন্ট, আমি ফোন কিনছিলাম, সো সে আমাকে 8 মাস ফিস দেয় নাই, সো তার কাছে আমি পেতাম
40,000, সে আমার কাছে 30,000। সো আমার সেই 30,000টা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, যেটা যে অ্যাডজাস্ট করার কারণে আমার ট্রেড পেয়েবলস কমছে, যে অ্যাডজাস্ট করার কারণে আমার ট্রেড রিসিভেবল কমছে। মনে রাখবা, আমাদের যত অ্যাকাউন্টস হয় অ্যাকাউন্টিংয়ে সব কিন্তু ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য বিজনেস, ঠিক আছে? সো এটা আমার পার্সপেক্টিভ থেকে কী হইতেছে, আমার ট্রেড রিসিভেবল কমতেছে, আমার পার্সপেক্টিভ থেকে কী হচ্ছে, আমার ট্রেড পেয়েবলস কমতেছে। সো এর জন্য সব আমার পার্সপেক্টিভ থেকে আমি লিখতেছি। সো আমার ট্রেড পেয়েবলস কমতেছে, আমি আমার পারচেজেস যে কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট করতেছি। আমার ট্রেড রিসিভেবল কমতেছে, আমার সেলস যে কন্ট্রোল অ্যাকাউন্ট আমি ক্রেডিট করতেছি, ঠিক আছে? সো কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আমাদের ব্যালেন্স সিডি, আমাদের ব্যালেন্স সিডি একটা ইউজুয়াল, একটা আনইউজুয়াল। ইউজুয়ালটা ডেবিট সাইডে, আনইউজুয়ালটা ক্রেডিট সাইডে। ঠিক আছে? সো আমি টোটালটাকে বসায় দিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবা, দ্যাট যখনই তোমরা ব্যালেন্স করবা, ব্যালেন্স করলে তোমাদের এই ব্যালেন্স সিডিটাকে বিডি করে নামায় আনাটা ইজ আ মাস্ট। কারণ তোমাদেরকে এক্সামে মার্কস করা হয় হচ্ছে হলো দুইটা ব্যালেন্স লেখার জন্য তোমরা মার্কসটা পাও, একটা ব্যালেন্স লিখলে কিন্তু মার্কস পাবা না, ঠিক আছে? সো এই ব্যালেন্স সিডিটা যেটা ডেবিট সাইডে ছিল সেটা ক্রেডিট সাইডে চলে আসলো অ্যাজ ব্যালেন্স বিডি, ঠিক আছে? আর যেটা আমার ক্রেডিট সাইডে ছিল সেটা ডেবিট সাইডে চলে আসলো অ্যাজ ব্যালেন্স বিডি। ক্লিয়ার? নো কনফিউশন? আচ্ছা, সো উইথ দ্যাট নোট আমরা বলতেই পারি দ্যাট আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে যা ছিল টপিকস আমরা কভার করে ফেলছি। একটা জিনিস যেটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে হলো রোল অফ কন্ট্রোল অ্যাকাউন্টস ইন দ্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম। সো এখানে যেটা হয় খুবই সিম্পল, আমরা যখন ম্যানুয়ালি করি তখন তো আমাদের এগুলো সব আলাদা আলাদা এন্ট্রি করতে হয়, বাট কম্পিউটারাইজ সিস্টেম হইলে আমাদের যখন কোনো সেল করি আমরা ইনভয়েসটা কম্পিউটারে এন্ট্রি দিব অ্যান্ড এটা লেজার অ্যাকাউন্টে অ্যান্ড কন্ট্রোল অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড যখন আমরা কিছু পারচেজ করি ক্রেডিটে তখন এটা আমাদের পারচেজেস লেজার এন্ট্রি হয়ে যাবে অ্যান্ড পারচেজ লেজার কন্ট্রোল অ্যাকাউন্টেও অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের খালি ইনভয়েসটাকে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস অল। আমাদের এই টপিকে আর কিছুই নেই ডিসকাশনের, ঠিক আছে? আমি জাস্ট এখানে ব্যালেন্স বিডিগুলো একটু লিখে দেই, ঠিক আছে? কারণ যদি আমি না লিখি সো আমার স্টুডেন্টরাও লিখবে না, ঠিক আছে? সো ইট স্টার্টস ফ্রম মি, সো লেটস নট ডু দ্যাট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো যারা এই পয়েন্ট পর্যন্ত আমার ভিডিওতে আমার সাথে আছো, ঠিক আছে, তো আমার ভিডিওতে তো লাইক দিও, শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে, যাতে তোমার ফ্রেন্ডসরাও বেনিফিটেড হইতে পারে। শুধু তোমরা একা একা বেনিফিটেড হবা এটা তো ঠিক না, তাই না? সো আর দ্যাটস অ্যাবাউট ইট। আমার জন্য দোয়া করবা যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওস দিতে পারি, ঠিক আছে, আরও সুন্দর করে টপিকসগুলোকে এক্সপ্লেইন করতে পারি, আরও বেটার করতে পারি, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি তোমরা আরও কোনো ফার্দার হেল্প চাও, ঠিক আছে, তোমরা আমার সাথে অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আমার যেখানে আমি পড়াই সেটার অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে? চাইলে তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? সো দ্যাটস অ্যাবাউট ইট।